আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদ আক্তার। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে মাস্টার টপিক ডিসকাশনে স্বাগতম জানাচ্ছি। আমরা 2 মিনিট ওয়েট করব, এরপরেই আমরা আমাদের আজকের লাইভ শুরু করব। তার আগেই আমরা একটু বলে নিই, আপনারা সবাই জানেন এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনারা 3টা পেপারে 3 দিন পরীক্ষা দেন। পেপার 1 অ্যানাটমি, পেপার 2 ফিজিওলজি এবং পেপার 3 প্যাথোলজি। আজকে আমার মাস্টার টপিক ডিসকাশনের টপিক ছিল ইমিউনোলজি ইন অবস্ট্রেটিক্স। এই টপিকটা আপনারা পেপার 3-তে কোয়েশ্চেন পাবেন এবং এই অংশের সাথে মানে ক্লিনিক্যাল পোর্শনের সাথে আপনাকে পেপার 3 এর জন্য ইমিউনোলজি বেসিক পোর্শনটাও পড়তে হবে। আপনারা আপনাদের এফসিপিএস এর সিলেবাস দেখলে দেখবেন ইমিউনোলজি থেকে 5 নাম্বার পরীক্ষায় আসে। যদি আপনি গাইনি পোর্শনের সাথে বেসিক পোর্শনটা পড়তে পারেন তাহলে বেসিক থেকে আপনার 2 নাম্বার থাকবে এবং গাইনি থেকে 2 নাম্বার থাকবে, আর 1 নাম্বার ওভারল্যাপ করে, সেটা গাইনিও হতে পারে আবার বেসিকও হতে পারে। তাহলে এবার জেনে নেন আপনারা কি কি পড়বেন। আমি আজকের টপিকটার জন্য ফলো করেছি অবস দত্তের নতুন এডিশন 10th এডিশন, চ্যাপ্টার নাম্বার 39 এবং পেজ নাম্বার 588। সবারই পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে, আপনারা চেষ্টা করবেন নেক্সট ঈদের আগেই আপনাদের পড়াগুলো যেন অন্তত 2 বার করে রিভিশন দেওয়া হয়ে যায়। আর পার্ট 1-এ নিজেদের সাথে নিজেদের কম্পিটিশন, আপনি যদি আপনার কনসেপশনটা ক্লিয়ার করে যেতে পারেন তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন দেখে আপনার আর ঘাবড়ানো লাগবে না, কোয়েশ্চেন দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে যে জিনিসটাই পড়বেন সেটা এমনভাবে পড়বেন কনসেপশন ক্লিয়ার করে পড়তে হবে। আমরা এবার আমাদের টপিকে চলে যাই। টপিকের জন্য আপনারা অবস দত্ত ফলো করবেন, পেজ নাম্বার 588 এবং 10th এডিশন। আমি পিঙ্ক কালার দিয়ে সিঙ্গেল বেস্ট অ্যান্সার দাগানোর চেষ্টা করেছি, ইয়েলো কালারটা এমসিকিউ এর জন্য এবং গ্রিন কালারটা হচ্ছে নাইস টু নো এর জন্য। আসেন আমরা পড়াটা শুরু করি। ইমিউনোলজি জিনিসটা আসলে কি? বডিতে যখন একটা ফরেন অ্যান্টিজেন ঢুকে তখন বডি তার এগেনস্টে রেসপন্স করে। তাহলে রেসপন্স করার জন্য তাকে একটা অ্যান্টিবডি তৈরি করতে হয়। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন একসাথে আসে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডির কমপ্লেক্স তৈরি হয়, এরপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন শুরু হয়। এই জিনিসটাই হচ্ছে মেইন মানে এটাই হচ্ছে ইমিউনোলজি। এখন আপনাকে জানতে হবে আপনি গাইনির জন্য ইমিউনোলজি কেন পড়বেন। আমরা জানি অবস্ট্রেটিক্স মানেই হচ্ছে ফিটাস যখন একজন মায়ের বডিতে থাকে এবং এটা বারবারই রিপিটেডলি গ্রাফটেড হচ্ছে এবং রিপিটেডলি টলারেটেড হচ্ছে, কিন্তু তারপরও এটা রিজেক্ট হয় না। তার মানে ফিটাস মায়ের বডিতে সবসময়ই আছে। এই যে টলারেট হচ্ছে, রিজেক্ট হচ্ছে না, এই জিনিসটা কেন হচ্ছে? এটা তো এক্সেপশনাল একটা জিনিস। এই মিস্টেরিয়াস মেকানিজমটাই জানতে হবে ইমিউনো সিস্টেমের জন্য। তাহলে বলা হয় যে এই মেকানিজমটা আননোন, কী কারণে রিজেকশন হচ্ছে না এটা আসলে জানা যায় না। তাহলে দেখবেন আপনাদের ফার্স্ট লাইনটাই একদম মিস্টেরিয়াস মেকানিজম অফ দ্য ইমিউনো সিস্টেম দ্যাট প্রিভেন্টস রিজেকশন অফ দ্য ফিটাস রিমেইন আননোন। এটা একটা সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেনের অ্যান্সার ছিল। এবার আসেন, ইমিউনো সিস্টেমে আমরা 2টা জিনিস জানি, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, একটা অ্যাডাপটিভ অথবা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটিটা কি? যেই ইমিউনিটিটাই বাই বর্ন আমরা পাচ্ছি এবং জন্মের পর থেকেই আছে, সেই ইমিউনিটিটাকে আমরা ইনেট বলছি। আর জন্মের পরে যখন কোনো ফরেন অ্যান্টিজেন বডিতে ঢুকে তখন বডি তাকে প্রিভেন্ট করার জন্য যে অ্যান্টিবডি তৈরি করে, এই প্রসেসটাকে আমরা বলি অ্যাডাপটিভ ইমিউনিটি। এখন জেনে নেন ইনেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে ডিফারেন্সটা কি। খুব 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 ইম্পর্টেন্ট, এটা বোথ এমসিকিউ বেসিক এবং হচ্ছে ক্লিনিক্যাল পোর্শনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ইনেট ইমিউনিটি যেটা সেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ হোস্ট ডিফেন্স, অন্যদিকে অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে সেকেন্ড লাইন অফ হোস্ট ডিফেন্স। আপনি যে কোনো একটা খুব ভালো করে পড়বেন, পরীক্ষায় অন্যটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে আলাদা করে রাখবেন। ইনেট ইমিউনিটি যখন ফার্স্ট টাইম কাজ করে তখন এটা কি করে, খুব ফাস্ট কাজ করে, রিকগনাইজ করে প্যাথোজেন, কিন্তু এটা নন স্পেসিফিক। ইনেট মানেই হচ্ছে নন স্পেসিফিক। কেন নন স্পেসিফিক? কারণ সে আইডেন্টিফাই করতে পারে না সেলফ ভার্সাস নন সেলফের মাঝখানে। আর ইনেট ইমিউনিটি যখন অ্যাক্টিভেট হয় এটা ইনভলভ করবে কমপ্লিমেন্ট সিস্টেম। আমরা জানি ব্লাডের অনেকগুলো সেল আছে, কি কি আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, এই 3টা, তার সাথে থাকে লিম্ফোসাইট এবং মনোসাইট। আপনারা মনে রাখবেন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল
এবং মোনোসাইট, এই চারটাই ইনেট ইমিউনিটি কাজ করে, এবং শুধুমাত্র একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কাজ করে, সেটা কি লিম্ফোসাইট। এর সাথে কয়েকটা সেলের সাথে ম্যাক্রোফেজ কাজ করে ফ্যাগোসাইটিক সিস্টেমে ইনেট ইমিউনিটিতে, তার সাথে ন্যাচারাল কিলার সেল কাজ করে। আপনাদেরকে জানতে হবে ন্যাচারাল কিলার সেলটা কি। লিম্ফোসাইট যেটা, সেটা যখন লার্জ হয়, গ্র্যানিউলার হয়, তাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল। আর তার সাথে কিছু সাইটোকাইন এবং কেমোকাইন কাজ করবে। মেইনলি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেগুলো, সেগুলো হচ্ছে কি কি, ইন্টারলিউকিন 1, 6, 8 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এই সাইটোকাইনগুলো কাজ করে ইনেট ইমিউনিটিতে। এখন আমি এখানে একটা কথা বলেছি, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন কেন বলেছি? যখনই বডিতে কোনো ইমিউনো রেসপন্স হয় তখন ফিভার হয়, কেন? এই সাইটোকাইন রিলিজের জন্য। সেটা মেইনলি করে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। তাহলে এটা আপনারা মনে রাখবেন, ইন্টারলিউকিন 1, 6, 8 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এটা করে সাইটোকাইন। কেমোকাইনের মধ্যে কি কি আছে? ইন্টারলিউকিন 8 আবার কেমোকাইন হিসেবেও কাজ করে। তার সাথে MIP-1 আলফা এবং MCP-1, এই কয়েকটা জিনিস কাজ করবে ইনেট ইমিউনিটিতে। এটা পড়ার পরে দেখবেন তার ঠিক অপোজিট জিনিসগুলোই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি অথবা অ্যাডাপটিভ ইমিউনিটিতে। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটিতে কী কী থাকবে? এখানে ফার্স্ট লাইন বলেছি, এটা সেকেন্ড লাইন ডিফেন্স। এটা যত ফাস্ট কাজ করে, অ্যাডাপটিভ ইমিউনিটিতে দেখেন ডিলেড রেসপন্স। ইনেটের ক্ষেত্রে আমি বলেছি এটা নন স্পেসিফিক, কিন্তু অ্যাডাপটিভের ক্ষেত্রে এটা স্পেসিফিক। কেন? কারণ এটা ডিসক্রিমিনেট করতে পারে সেলফ ভার্সাস নন সেলফ। আর একটা স্পেসিফিক পয়েন্ট আপনাকে আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইট প্রিভেন্ট রিইনফেকশন থ্রু ইমিউনোলজিক্যাল মেমোরি। তাহলে এতটুকু মনে রাখবেন, অ্যাডাপটিভ ইমিউনিটিতে মেমোরি তৈরি হয়। মেমোরি সেল কে তৈরি করে? সেখান থেকে আপনারা মনে রাখবেন এখানে টু টাইপস অফ সেল কাজ করে। একটা হচ্ছে লিম্ফোসাইট আর আরেকটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই লিম্ফোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করি, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটটা বেসিক্যালি মেমোরি ফরমেশন করে, আর টি লিম্ফোসাইট যেটা, এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, টি হেল্পার সেল এবং হচ্ছে সাইটোটক্সিক টি সেল। টি হেল্পার সেলকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, টি হেল্পার সেল 1 আর টি হেল্পার সেল 2। মনে রাখবেন টি হেল্পার সেল 1 যেটা, সেটা কি করে? অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজগুলোকে, এবং এটা সেল মিডিয়েটেড ইমিউনিটিকে কন্ট্রোল করে। আর টি হেল্পার সেল 2 যেটা, সেটা ডিফারেন্সিয়েটেড হতে থাকে, বি সেল ডিফারেন্সিয়েশন করতে করতে আলটিমেটলি হিউমারাল ইমিউনিটি তৈরি করে। তার মানে মেমোরি সেল যেখানে থাকে সেখানে হিউমারাল ইমিউনিটি তৈরি হয়। তাহলে এতটুকু জিনিস আপনি বুঝতে পারলেন হচ্ছে ইনেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটি থেকে কি কি পড়তে হবে। এখন আমি বলেছি ন্যাচারাল কিলার সেলের কথা। ন্যাচারাল কিলার সেল বলেছি লার্জ গ্র্যানিউলার লিম্ফোসাইটকে বলা হয়। এখন ব্লাডের যে ন্যাচারাল কিলার সেল আছে আর ইউটেরাসের যে ন্যাচারাল কিলার সেল, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্লাডের ন্যাচারাল কিলার সেলের সাথে MSC1 মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 এবং 2 এর কোনো রিলেশন নাই, কিন্তু ইউটেরাসের যে MSC সেলটা আছে সেটার সাথে ইউটেরাসের NK সেলটার কিছু মিল আছে। মিলগুলা কি কি? যখন একটা অ্যান্টিজেন বডিতে প্রেজেন্ট করবে তখন NK সেল সেটাকে প্রেজেন্ট করার জন্য MSC লোকেট করতে হবে, এবং NK সেল শুধুমাত্র তখনই লোকেট করতে পারবে যখন এক্সপ্রেশন অফ MSC ক্লাস 1 অ্যান্টিজেন থাকে। এটা একবার সিঙ্গেল বেস্টে BCPS এর ডিরেক্ট কোয়েশ্চেন এসেছিল। এবার জানবেন MSCটা কি। এটা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, যেটা কমপ্লেক্স অফ জিন দিয়ে তৈরি হয় আর যার মাল্টিপল লোকাই থাকে। ক্রোমোজোম নাম্বার 6-এ হচ্ছে MSC থাকে। আপনারা খেয়াল করবেন স্মিথডিতে ইমিউনোলজি পোর্শনে 5 থেকে 6টা MCQ আছে MSC নিয়ে। আপনারা এগুলো একদম ভালো করে পড়ে ফেলবেন, কারণ ইমিউনোলজির এই পোর্শনটা থেকে FCPS পার্ট 1-এ গাইনিতে কোয়েশ্চেন আসে। আপনারা সবাই জানেন আমাদের ম্যাট্রিক্স একাডেমি কিছু নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। সেটা হচ্ছে আমরা রেসিডেন্সির জন্য সপ্তাহে 2 দিন ল্যাবে আসছি, এবং FCPS এর জন্য সাবজেক্ট ওয়াইজ মেন্টররা 2 দিন করে সপ্তাহে ল্যাবে আসছে। আমার গাইনিক সাবজেক্টের জন্য সপ্তাহে 2 দিন রবিবার এবং বুধবার রাত 9:30টায় আমরা মেন্টররা টপিক নিয়ে ল্যাবে আসতেছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো টপিক জানার প্রয়োজন আছে এবং যেটা বুঝতে পারতেছেন না বা কোনো কোয়েশ্চেন সলভ করতে আপনাদের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং মেন্টরদেরকে আপনারা সরাসরি নক দিতে পারবেন।
আর যারা ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, ভবিষ্যতে কি করবেন, ইন্টার্নি শেষ করেছেন, এখন কি এফসিপিএস করবেন নাকি এমএস এর দিকে যাবেন, এটার জন্য যদি আপনাদের কোনো ক্যারিয়ার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ম্যাট্রিক্স একাডেমি সোল ডক্টর শাহাদাত জুয়েল ভাইয়া উনি ক্যারিয়ার কাউন্সিলিং করেন। আপনারা ভাইয়ার সাথে সময় নিয়ে অবশ্যই ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য আসবেন। আর চেষ্টা করবেন সবসময় একটা ব্যাচে থাকার জন্য, সেটা রেগুলার ব্যাচ হোক অথবা এক্সাম ব্যাচ হোক। তাহলে আপনার যে পড়াটা, আপনি এটা পড়ার সাথে সাথে পরীক্ষা যখন দিতে থাকবেন তখন দেখবেন যে আপনার অনেক পড়া হয়ে গেছে এবং কনসেপশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার আসেন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমি বলেছিলাম যে ফিটাসি এমন একটা জিনিস যেটা মায়ের বডিতে বারবার রিপিটেডলি গ্রাফটেড হওয়ার পরে এবং টলারেটেড হওয়ার পরেও এটা রিজেক্ট হয় না। তাহলে কেন রিজেক্ট হয় না? এটার পেছনে কিছু কারণ আছে। দেখেন এই জায়গাটাতে ইমিউনোলজি ইন প্রেগনেন্সি, এখান থেকে আপনারা বলবেন কি সবসময় শোনা যায় সে প্রেগনেন্ট, তার মানে সে এখন ইমিউনোডেফিসিয়েন্ট। দেখেন আমাদের গাইনোকোলজির ল্যাঙ্গুয়েজ অনুযায়ী প্রেগনেন্সি ইজ নট অ্যান ইমিউনোডেফিসিয়েন্ট স্টেট। তার মানে প্রেগনেন্সিতে কখনোই ইমিউনোডেফিসিয়েন্সি হয় না। তাহলে প্রেগনেন্সিতে দুইটা ইমিউনিটি কাজ করতে পারে, কি কি? বোথ হিউমেরাল অ্যান্ড সেল মিনিটেড ইমিউনিটি। সেটা কার অ্যাগেনেস্টে কাজ করে? অ্যাগেনেস্ট দ্য প্যাটার্নাল অ্যান্টিজেন। এখন প্রেগনেন্সিতে আবার কি হবে, একটু আগে আমি বলেছিলাম যে ব্লাডের এনকে সেল এবং ইউটেরাসের এনকে সেলের মধ্যে কিছু ডিফারেন্স আছে। যদিও দুইটাই লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, কিন্তু এনকে সেলটা বেসিক্যালি প্রেজেন্ট থাকে কোথায়? ডেসিডুয়াতে, মেইনলি অ্যাট দ্য সাইট অফ দ্য ইমপ্লান্টেশন। তাহলে আপনাদের কোয়েশ্চেন হতে পারে ডেসিডুয়াটা কি? ডেসিডুয়া হচ্ছে প্রেগনেন্ট এন্ডোমেট্রিয়াম, এটাকে আমরা ডেসিডুয়া বলি। আর যে এনকে সেলটা ইউটেরাসে আছে সেটাকে বলা হয় ইউটেরাইন এনকে সেল। দেখেন বলেছে যে ইউটেরাইন এনকে সেল মেইনলি ডিপেন্ড অন প্রোজেস্টেরন ফর সার্ভাইভাল। মনে রাখবেন প্রেগনেন্সি যখন হয় সেই প্রেগনেন্সিকে কন্টিনিউশনের জন্য প্রেগনেন্সি হরমোন প্রোজেস্টেরন কাজ করে। তার মানে বডিতে যতক্ষণ প্রোজেস্টেরন কাজ করতেছে ততক্ষণই ইউটেরাসের এনকে সেল খুব ভালো কাজ করতে পারে। এই এনকে সেলটার এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন, এটার পরিমাণ প্রপোর্শনেটলি অনেক হাই থাকে। কতটুকু? 30% থাকে। সেটা কখন? ফিটাল সার্কুলেশনে 30 উইকস টাইমে। এটা ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, এইটা এখান থেকে পড়ে রাখবেন। আর ইউটেরাসের এনকে সেলের সাথে আরেকটা জিনিস আমি বলেছিলাম, ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি কাজ করে ইনেট ইমিউনিটির ক্ষেত্রে ম্যাক্রোফেজ। তাহলে যে ম্যাক্রোফেজটা কাজ করে সেটা কি করবে? ইউটেরাইন ম্যাক্রোফেজের মেজর সোর্সটা হচ্ছে কি? এটা মেজর সোর্স ফর নাইট্রিক অক্সাইড অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। এতটুকু অংশ আপনাদের এখান থেকে জানতে হবে। এখন প্রেগনেন্ট এন্ডোমেট্রিয়াম যে কাজ করতেছে তার একটা অংশ হচ্ছে ট্রপোব্লাস্ট। এই ট্রপোব্লাস্ট যখন কোরিওনিক ভিলাইটাকে কভার করে রাখে তখন তাকে আমরা বলি ভিলাস ট্রপোব্লাস্ট। এটা কখনোই এক্সপ্রেস করে না HLA ক্লাস 1 অর ক্লাস 2 মলিকিউল, মানে হচ্ছে সে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সটাকে প্রেজেন্ট করে না। কিন্তু এক্সট্রা ভিলাস ট্রপোব্লাস্ট যেটা, মানে হচ্ছে ট্রপোব্লাস্ট যেটা ডেসিডুয়ার সাথে থাকে সেটাকে বলা হয় এক্সট্রা ভিলাস ট্রপোব্লাস্ট। এটা কি করে? HLA ক্লাস 1 মলিকিউলকে এরা আবার প্রেজেন্ট করে, কিন্তু HLA ক্লাস 2কে প্রেজেন্ট করে না। তাহলে আপনারা এখান থেকে জানতে হবে কিছু কারণে সাধারণত ফিটাস রিজেক্ট হয় না। তাহলে কি কি কারণ? তার মধ্যে একটা আমি বললাম প্রেগনেন্সি ইমিউনো ডেফিসিয়েন্ট স্টেট না, আরেকটা বললাম ইউটেরাইন এনকে সেল, আরেকটা বললাম ট্রপোব্লাস্ট, তারপরে বললাম ট্রপোব্লাস্ট কোরিওনিক ভিলাইকে কভার করে রাখলে তখন হয় ভিলাস ট্রপোব্লাস্ট। তারপরে বললাম যদি ট্রপোব্লাস্টটা ডেসিডুয়ার সাথে থাকে তখন হয় এক্সট্রা ভিলাস ট্রপোব্লাস্ট। এখন আসেন, প্লাসেন্টা সবসময় ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং সেটা খুব এফিশিয়েন্ট হয়। কেন সেই এফিসিয়েন্সি? মনে রাখতে হবে প্লাসেন্টাতে কোনো ইমিউনো কম্পিটেন্ট সেল থাকে না, তার মানে ল্যাক অফ HLA অ্যান্টিজেন, এই জন্য রিজেক্ট হয় না। আরেকটা জিনিস জেনে রাখবেন, প্রেগনেন্সিতে ইমিউনো মডুলেশন হয়। আমি বলেছি যে প্রেগনেন্সিতে দুই ধরনের ইমিউনিটি কাজ করে, একটা হচ্ছে সেল মিডিয়েটেড, একটা হিউমেরাল ইমিউনিটি। কিন্তু যখন ইমিউনো মডুলেশন হয় তখন মনে রাখতে হবে টাইপ 1 অর্থাৎ টি হেল্পার সেল 1 সেল মিডিয়েটেড ইমিউনিটি যেটা ছিল সেটা টি হেল্পার সেল 2তে ট্রান্সফার হয়, তার মানে হিউমেরাল মিডিয়েটেড ইমিউনিটি হয়। এই যে একটা থেকে একটাতে শিফট হচ্ছে, এই শিফট হওয়াটাকে আমরা বলি ইমিউনোমডুলেশন। এখন এই টাইপ 2 রেসপন্সটা যে হচ্ছে এটা মেইনলি বেনিফিশিয়াল বডির জন্য। কেন? কারণ তারা অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে। ঘুরে ফিরে তার মানে কথা আবার আগেরটাই চলে আসলো। এখান থেকে আপনারা পড়ে নেবেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলো কী কী। আবারও বলছি, ইন্টারলিউকিন 1, 6, 8 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এরপরে জানবেন প্রেগনেন্সিতে কি হয়।
প্রোডাকশন হয় অ্যান্টিবডি অ্যাগেনস্ট দ্য প্যাটার্নাল অ্যান্টিজেন। এই অ্যান্টিবডিটা কি হয়? অ্যান্টি-HLA অ্যান্টিবডি মেইনলি ফর্মেশন হয় কার বিরুদ্ধে? যে বডিতে সেন্সিটিভ টি সেলগুলো ছিল তার বিরুদ্ধে। এই জন্য প্রেগনেন্সির উপরে কোনো মেজর আউটকাম হয় না। আর ইমিউনোলজিক্যাল টলারেন্স নামে একটা জিনিস আছে, সেটা কি? কমপ্লিমেন্ট এবং সাইটোকাইন রেগুলেশন যদি হয় প্রেগনেন্সিতে অ্যাট এ টাইম, সেটাকে প্রোটেক্টিভ মেকানিজম বলা হয়। আর তার সাথে আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, সেটা কি? ম্যাটার্নাল ফিটাস সেল ট্রাফিকিং এবং মাইক্রোকাইমেরিজম। জিনিসটা আসলে কি মনে রাখবেন, সেল ট্রাফিকিং এবং মাইক্রোকাইমেরিজম হচ্ছে একসাথে দুইটা সেল যখন একজনের বডিতে প্রেজেন্ট থাকে। তাহলে আপনারা জানেন সেল ফ্রি ফিটাল ডিএনএ এবং ইনফ্যান্ট ফিটাল সেল এই দুইটা ম্যাটার্নাল সার্কুলেশনে প্রেগনেন্সির সময় ডিটেক্ট হয়। অ্যাট এ টাইম ডিটেক্ট হওয়ার কারণে এটাকে বলা হয় মাইক্রোকাইমেরিজম। এই কাইমেরিজমের কারণেও সাধারণত ফিটাসটা রিজেক্টেড হয় না। এরপর আসেন কিছু ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। ফ্যাক্টরগুলোর নাম আপনারা পড়ে রাখবেন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং প্রোলাকটিন। এই কয়েকটা জিনিস এখান থেকে জানতে হবে। আর শেষের যে অংশটা সেটা দেখবেন ইমিউনোটলারেন্সের কয়েকটা কারণ আছে। এই কয়েকটা জিনিসের জন্য ফিটাস কখনোই রিজেক্টেড হয় না। তাহলে এখান থেকে আপনারা, আমি যদি সামারি করি অ্যাজ এ হোল, আপনারা কি কি জানবেন হচ্ছে প্রেগনেন্সিতে কোন কোন ইমিউনিটি কাজ করে, কোন ইমিউনিটির জন্য কোন সেল কাজ করে, আর তার সাথে জানবেন ফিটাস কেন রিজেক্টেড হয় না, তার কিছু ডিটেলস কজ আছে, সেই কজগুলো জানবেন। এই অংশটা যদি আপনি এখান থেকে পড়েন, আপনার ক্লিনিক্যাল পোর্শনে আপনি 2 মার্ক কমন পাবেন, সেটা একটা সিঙ্গেল বেস এবং একটা MCQ। আর তার সাথে জেনারেল পোর্শন থেকে ইমিউনোলজি যদি পড়েন আরও 2 নাম্বার কমন পাবেন, আর 1 নাম্বার ওভারল্যাপিং হতে পারে, সেটা বেসিকের থেকেও হতে পারে অথবা ক্লিনিক্যাল থেকেও হতে পারে। আমার লাইভের আগে আমি একটা কোয়েশ্চেন পোস্ট করেছিলাম, আপনারা কেউ অ্যান্সার দিয়েছেন, একটু আমার সাথে কোয়েশ্চেনটা মিলিয়ে নেন। আমি কোয়েশ্চেন করেছিলাম ইউটেরাইন ম্যাক্রোফেজ ইজ দ্য মেজর সোর্স অফ। তাহলে কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে আমি প্রথমে সেটা জেনে নিই। বলেছি ইমিউনোলজি ইন প্রেগনেন্সিতে ফিটাস কেন রিজেক্ট হয় না, তার একটা কারণ হচ্ছে ইউটেরাইন ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি আছে। এই ম্যাক্রোফেজ রিলিজ করে কি নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা অনেকটা অ্যান্টি অক্সিডেন্টের মতো প্রেগনেন্সিতে কাজ করে। এই জন্য ফিটাস রিজেক্ট হয় না। আমার কোয়েশ্চেনটা ছিল ইউটেরাইন ম্যাক্রোফেজ ইজ দ্য মেজর সোর্স অফ অক্সিটোসিন, নাইট্রিক অক্সাইড অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোজেস্টেরন, FSH, ইস্ট্রোজেন এবং LH। আপনারা অপশন থেকেই দেখতে পাচ্ছেন অক্সিটোসিন এটা তো এখন থাকবেই না, কারণ আফটার প্রেগনেন্সি যখন মিল্ক সিক্রেশনের প্রয়োজন হয়, মিল্ক ইজেক্ট হয়, তখন অক্সিটোসিন কাজ করে। আর প্রোজেস্টেরন আপনারা জানেন এটা প্রেগনেন্সি হরমোন, পুরো প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করে। আর 3 নম্বরে হচ্ছে FSH, LH। এটার এখন বডিতে কোনো কাজ নাই, যখন প্রেগনেন্ট তখন FSH, LH এর তেমন কোনো কাজ নাই। এটার কাজ কখন? ডিউরিং ওভুলেশন। ওভুলেশনের সময় কি হবে? LH সার্জ হলে ওভুলেশন হবে, আর FSH কি করবে? যেই ফলিকলগুলো ছিল সেটা প্রাইমারি ফলিকল থেকে আস্তে আস্তে গ্রো করতে করতে গ্রাফিয়ান ফলিকলে নিয়ে যাবে। এই এতটুকু জিনিস আপনারা এখান থেকে জানতে হবে। তাহলে কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? ইউটেরাইন ম্যাক্রোফেজ ইজ দ্য মেজর সোর্স অফ নাইট্রিক অক্সাইড অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। এই দুইটার কারণে কি হয়? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার কারণে ফিটাস রিজেক্ট হয় না। এতটুকু ছিল আমার সাথে আপনাদের আজকের টপিক। আমার এই টপিক রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের কাছে ফিল হয় এবং আপনারা পড়তে গিয়ে মনে হয় যে কোনো প্রবলেম ফিল করতেছেন বা কোনো কোয়েশ্চেন সলভ করতে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা লাইভ সেশনের নিচে কমেন্ট করে জানাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে জানাবেন, অথবা মেন্টরদেরকে আলাদা করে নক দিয়েও আপনি জেনে নিতে পারেন। আমাদের যে লাইভ সেশনগুলো হচ্ছে এগুলো যদি আপনি রেগুলার কন্টিনিউ করেন, আশা করি আপনার প্রস্তুতি এমন একটা জায়গায় পৌঁছাবে, পরীক্ষার আগে গিয়ে আপনার আর কোনো কিছু নিয়ে টেনশন হবে না। আমাদের সাথেই থাকবেন, আশা করি উপকৃত হবেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট FCPS এক্সাম। আসসালামু আলাইকুম।